দেখো এবারে টপিকটা আছে ফার্স্ট কোশ্চেন যেটা আছে, অ্যারেঞ্জ অ্যান্ড এক্সপ্লেন দ্য অর্ডার অফ ইনক্রিজিং প্রোটন অ্যাফিনিটি। প্রোটন অ্যাফিনিটি অফ এই যে CH3 Cl I H। আচ্ছা, এদের প্রোটন অ্যাফিনিটি করার মানে হচ্ছে এর সঙ্গে আমি H+ যোগ করব। কি হয়, H+ যোগ করলে Ca মানে কনজুগেটেড অ্যাসিড হয়, H+ বের করে নিলে কনজুগেটেড বেস হয়, আর এখানে H+ অ্যাড করলে কনজুগেটেড অ্যাসিড। তো এখান থেকে অ্যাড করলে কি হবে না CH4 হবে। Cl মাইনাসের সঙ্গে H+ অ্যাড করলে কি হবে, HCl হবে। নেক্সট হয়ে যাচ্ছে I- আছে না, I- সঙ্গে H+ দিলে HI, সব রিভার্সিবল নেই, সাইন দিয়ে আসবে। আর OH এর মাইনাসের সঙ্গে H+ যোগ করলে এটা চলে আসবে হচ্ছে H2O। আচ্ছা, আমার কোশ্চেন চেয়েছিল এই যে স্পিসিসগুলো আছে, এই স্পিসিসগুলোর প্রোটন অ্যাফিনিটি, মানে এরা প্রোটনের সঙ্গে অ্যাড হওয়ার টেন্ডেন্সি আছে, কার বেশি কার কম, বুঝছি। প্রোটনের সঙ্গে অ্যাড হওয়ার টেন্ডেন্সি কার বেশি কার কম, এইটুকু চেয়েছে। আচ্ছা, সেটা কীভাবে এক্সপ্লেন করবো না এদের স্টেবিলিটি দিয়ে, বুঝছি। এবার এদের স্টেবিলিটি যেখানে আসবে, এদের স্টেবিলিটি অর্ডারটাও কী থেকে এক্সপ্লেন করব না এদের অ্যাসিডিটি, বুঝছি। যে যত বেশি স্ট্রং অ্যাসিড হবে তার তত রেট অফ ডিসোসিয়েশন বেশি হবে। যদি ধরে নাও এখানের মধ্যে CH4 সবচেয়ে উইক, মানে অ্যাসিডিক বিহেভিয়ার হলে CH4 সবচেয়ে উইক আসবে অ্যাসিড নেচারে, মানে কনজুগেট অ্যাসিডের অ্যাসিডিক নেচার বলছি, CH4। নেক্সট হয়ে যাচ্ছে H2O, তারপরে HCl, তারপরে শেষে চলে আসবে HI। প্রথম এইখান থেকে এই তিনজনের ক্ষেত্রে যদি এক্সপ্লেন করি, এদের ইলেকট্রোনেগেটিভিটিতে হয়ে যাবে, এদের ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করছে, এদের অ্যাসিড এর সঙ্গে কম্পেয়ার করতে গেলে, যেহেতু এটা সেম গ্রুপের এলিমেন্ট, তো সেম গ্রুপের এলিমেন্টের ক্ষেত্রে করতে হলে সাইজ সাইজ ফ্যাক্টর এক্সপ্লেন করবো। HCl থেকে HI-তে বন্ড লেংথটা অনেক বড় হয়, তাই HI ডিসোসিয়েশন অনেক বেশি হয়। তাহলে সবচেয়ে বেশি অ্যাসিডিক কি হয়ে যাবে দেখো HI। তাহলে HI যদি সবচেয়ে বেশি অ্যাসিডিক হয় তাহলে HI এর কি হবে না HI এর ডিসোসিয়েশন, HI এর ডিসোসিয়েশন বেশি হবে, মানে HI খুব ইজিলি ডিসোসিয়েট হয়ে I- আর H+ ফর্ম করবে। এইখান থেকে যেটা পাচ্ছি অ্যাসিডিক যে প্রপার্টি থেকে, কনজুগেট অ্যাসিডের ক্ষেত্রে যদি বলি, HI সবচেয়ে ভালো অ্যাসিড, মানে স্ট্রং অ্যাসিড। স্ট্রং অ্যাসিডের এটা CA কনজুগেট অ্যাসিড, যদি কনজুগেট অ্যাসিড যদি স্ট্রং হয় তাহলে যে বেস যেটা ছিল বেসটা বলো যে HI যদি স্ট্রং অ্যাসিড হয় তাহলে HI এর রেট অফ ডিসোসিয়েশন বেশি হবে, মানে HI বেশি বেশি করে H+ ফর্ম করবে। এর মানে কি I- এর সঙ্গে H+ এর ইন্টারাকশন বা অ্যাফিনিটি যেটা ছিল, যে I- এর প্রোটন অ্যাফিনিটি, যে I- এর প্রোটন অ্যাফিনিটি কম হবে, তাহলে প্রোটন অ্যাফিনিটি কি হবে না এর জাস্ট অপোজিট অর্ডার হবে। অপোজিট অর্ডার বলতে কি না I- এর প্রোটন অ্যাফিনিটি থেকে Cl- এর প্রোটন অ্যাফিনিটি বেশি হবে, এর থেকে OH- এর প্রোটন অ্যাফিনিটি বেশি হবে, আর সবচেয়ে বেশি হবে CH3- এর প্রোটন অ্যাফিনিটি। আর CH3- H+ এর সঙ্গে যোগ হয়ে যেটা তৈরি করছে CH4, এটা রীতিমতো স্ট্রং, মানে স্টেবল বলতে পারো, তার অ্যাসিডিক বিহেভিয়ার সবচেয়ে কম, মানে এটা সবচেয়ে উইক। তার মানে কি হয়ে যাবে না এই পোর্শনটা CH3 যদি বেশি নেচার বলি, CH3 বেশি নেচার স্ট্রং হবে, মানে CH3 সঙ্গে H+ এর বাইন্ডিং টেন্ডেন্সি বা CH3- এর প্রোটন অ্যাফিনিটি সবচেয়ে বেশি হবে। বুঝলে কি?
আচ্ছা, নেক্সট চলে আসছি, দেখো এটা একটা কোশ্চেন গেল। এরপরে ওই স্টেবিলিটির উপর ডিপেন্ড করে মানে পরের কোশ্চেন, পরে তিনটে টাইপের কোশ্চেন আছে। যে থার্মাল স্টেবিলিটি, ফার্স্ট কোশ্চেন চলে আসছে থার্মাল স্টেবিলিটি, মানে এদের অ্যাসিডিটির উপর ডিপেন্ড করে। দেখো থার্মাল স্টেবিলিটি বলতে এখানে আছে PH4Cl, PH4Br, আর আছে PH4I। এই তিনজনের থার্মাল স্টেবিলিটি এক্সপ্লেন করতে হবে। আচ্ছা, থার্মাল স্টেবিলিটি এক্সপ্লেন করতে হলে এভাবে এখানে যেটা অ্যাসিডিক নেচার আছে না, অ্যাসিডিক নেচার সেখানে নিয়ে আসবো। হ্যাঁ, অ্যাসিডিক নেচারের সঙ্গে দিয়ে কম্পেয়ার করবো। যেটা কী হবে দেখো, এটাকে যদি হিট করা, এদের সবাইকে হিট করা হবে, যে থার্মাল স্টেবিলিটি বলছে, সবাইকে হিট করলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে PH3 সঙ্গে HCl। এখানে তৈরি হবে PH3HBr, নেক্সট তৈরি হবে PH4 PH সঙ্গে HI। সবার ক্ষেত্রে PH3 তৈরি হচ্ছে, তো ওটাতে কম্পেয়ার করা হবে না, কম্পেয়ার করা হবে HCl, HBr, HI। বুঝছি? এর বলা হবে কি, এইখানে ধরো এই যে এই সাইডে যারা আছে, যেটা ফর্ম হয়েছে, এদের ক্ষেত্রে যার ক্ষেত্রে মানে যে PH4Cl, PH4Br, PH4I, যাদের ক্ষেত্রে এটা স্টেবল হবে, বুঝছি, যে যার ক্ষেত্রে এটা মোর স্টেবল হবে, তার মানে কি বুঝবে, এটা মোর স্টেবল হয়ে যাওয়া মানে কি, এই যে এখানে HCl, HBr, HI, তার মানে এদের ক্ষেত্রে ডিসোসিয়েশন কম হবে, এগুলো যদি স্টেবল হয়, HCl, HBr, HI। আচ্ছা বলিনি, এখানের মধ্যে সবচেয়ে স্টেবল হয়ে যাবে কে, HCl স্টেবল হবে। আচ্ছা, মোর স্টেবল হলে কি হবে না, সেটা এগুলো তো সব অ্যাসিড, তার অ্যাসিডিটি কি হবে না, তার অ্যাসিডিটি লেস অ্যাসিডিটি হবে, মানে কি মোর স্টেবল, মানে তার রেট অফ ডিসোসিয়েশন কম হবে। রেট অফ ডিসোসিয়েশন কম হবে, রেট অফ ডিসোসিয়েশন যদি কম হয় তাহলে সেটা কি হবে, লেস অ্যাসিডিক হবে। মানে আমার ক্ষেত্রে এখানে HCl, এখানে অ্যাসিডিটি অর্ডার যদি বলি, এখানে অ্যাসিডিটি অর্ডার করবে HCl, HBr, আচ্ছা HI। তাহলে সবচেয়ে স্টেবল কে আসছে না, যেটা লেস অ্যাসিডিক, HCl। এখানের মধ্যে জানবে HCl সবচেয়ে স্টেবল, আর সবচেয়ে আনস্টেবল কে না, যেটা হাইলি অ্যাসিডিক মানে HI। আচ্ছা, এদের অ্যাসিডিটি, এদের অ্যাসিডিটি ওরা যদি এক্সপ্লেন করো, এদের অ্যাসিডিটি এক্সপ্লেন হবে কি, এরা সবই মানে এলিমেন্টগুলো যেটা CL, Br, I, এরা সবই একই গ্রুপে, সেখানে সাইজ ফ্যাক্টর দেওয়া হবে, এখানে ইলেকট্রোনেগেটিভ হবে না। তো HI এর ক্ষেত্রে HI হচ্ছে স্ট্রং অ্যাসিড হবে। তো HI যদি স্ট্রং অ্যাসিড হয় তাহলে HI এর রেট অফ ডিসোসিয়েশন বেশি হবে। HI রেট অফ ডিসোসিয়েশন বেশি মানে কি, HI আনস্টেবল হয়েছে, বা HI বলতে পারো HI এখানে সবচেয়ে হবে কি না, লেস স্টেবল হবে। আচ্ছা, HI লেস স্টেবল মানে কি না, ওই যে বললাম এই ডিসোসিয়েশন বেশি হলো, তার মানে কি এই PH4 থেকে PH3HI যেটা হয়েছে এটা ফর্ম করবে না। এখানে HI যদি লেস স্টেবল হয় তাহলে PH4I কখনোই চাইবে না যে সেটা হিট হয়ে গিয়ে, মানে সেটাকে তুমি হিট করে ডিসোসিয়েট করো, সেটা কখনোই চাইবে না যে HIতে কখনো আনস্টেবল HI ফর্ম করতে চাইবে না। এর মানে কি, তাহলে PH4I কে যদি PH3 আর HIতে আমাকে ডিসোসিয়েট করতে হয়, ভাঙতে হয়, তাহলে যেহেতু এটা HIটা আনস্টেবল, তাহলে এটা সহজে ভাঙতে চাইবে না, তাহলে সেখানে কি হবে, আমাকে হাই টেম্পারেচার দিতে হবে। বুঝলে? দেখো ব্যাপারটা কিন্তু উল্টো,
আমাকে চেয়েছিল এদের থার্মাল স্টেবিলিটি, এখানের মধ্যে আমি পেলাম HCl, HBr, HI সবচেয়ে বেশি আনস্টেবল। তাহলে কি হবে না, PH4i মোটেও সহজে ভেঙে গিয়ে PH3 আর HI মানে যেটা আনস্টেবল, এই আনস্টেবল HI ফর্ম করবে না। তার জন্য এটাকে যদি PH4iকে যদি ডিসোসিয়েট করতে হয় তোমাকে হাই টেম্পারেচার দিতে হবে, বুঝছে? তাহলে থার্মাল স্টেবিলিটি কার বেশি হবে? টেম্পারেচার দিলে মানে যখন টেম্পারেচার ইনক্রিজ করে যাচ্ছি, প্রথমে ডিসোসিয়েট করে যাবে এই যে PH4Cl। কেন PH4Cl ডিসোসিয়েট করে যাবে না, এখানে HCl যেটা তৈরি হয়েছে, HCl রীতিমতো স্টেবল তৈরি হয়েছে। তাহলে HCl স্টেবল তৈরি হয়ে যাওয়ার মানে কি, মোর স্টেবল হয়েছে, লেস অ্যাসিডিক, রেট অফ ডিসোসিয়েশন কম। তাহলে PH4Cl থেকে খুব ইজিলি PH3 আর স্টেবল HCl এ ফর্ম করবে। তার জন্য যখন হিট দেব তখন সবচেয়ে আগে ডিসোসিয়েট করবে, মানে PH3 আর HCl ভেঙে যাবে। তারপরে যখন টেম্পারেচার আর একটু ইনক্রিজ করলাম, দেন PH4Br, এটা ডিসোসিয়েট করে PH3 আর HBr তৈরি করবে। এবং ফাইনালি যখন আবার এখনও যখন টেম্পারেচার আবার ইনক্রিজ করব, তখন সবচেয়ে লাস্টে ডিসোসিয়েট করবে কে না PH4i। কেন? ফর্ম করেছে HI আনস্টেবল, তার জন্য PH4i কখনোই চাইবে না চট করে PH3 আর HI ফর্ম করতে। তার জন্য এটা যদি করতে হয় আমাকে হাই টেম্পারেচারে দিতে হবে। তার জন্য এখানে যে কোশ্চেন ছিল থার্মাল স্টেবিলিটি কার বেশি হবে না PH4i হবে, থার্মাল স্টেবিলিটির সবচেয়ে বেশি হবে। থার্মাল স্টেবিল লিখে দাও, মোস্ট থার্মাল স্টেবল, সেটা হচ্ছে এদের মধ্যে PH4Cl, PH4b আর PH4i এর মধ্যে হচ্ছে মোস্ট থার্মাল স্টেবিল হবে PH4i, সবচেয়ে বেশি থার্মাল স্টেবিলিটি থাকবে PH4i এ। কেন বুঝতে পারলে? HCl, HBr আর HI এর অ্যাসিডিটি থেকে এটা এক্সপ্লেন করা হলো। HI হচ্ছে মোর অ্যাসিডিক, তাহলে PH4i আর HI এর সঙ্গে যখন কম্পেয়ার করতে যাব, PH4i থেকে HI এর স্টেবিলিটি, HI এর স্টেবিলিটি কম, তার জন্য PH4i কখনোই সহজে ভেঙে PH3 আর HI ফর্ম করবে না। সেটা করতে হলে যদি ভাঙতেই হয় সেখানে হাই টেম্পারেচার লাগবে, মানে PH4i সবচেয়ে বেশি থার্মালি স্টেবল হবে এই তিনজনের মধ্যে থেকে। আচ্ছা, নেক্সট যেটা চলে আসছে দেখো, এর পরে আছে Ag2O, V2O5, CO আর N2O5, বুঝছি। বলছি এদের মধ্যে এগুলো হচ্ছে অক্সাইড, এই অক্সাইডগুলোর মধ্যে মোস্ট অ্যাসিডিক অক্সাইড কোনটা? মোস্ট অ্যাসিডিক অক্সাইড, মোস্ট অ্যাসিডিক অক্সাইডটা চিনতে হবে। তো দেখো মোস্ট অ্যাসিডিক অক্সাইড কোনটা হবে, তার জন্য একটাই নিয়ম, যেটা হচ্ছে অক্সিডেশন নাম্বার, অক্সিডেশন স্টেট যেটার মধ্যে হাইস্ট অক্সিডেশন স্টেট, সেটাই হয়ে যাবে মোস্ট অ্যাসিডিক। মানে যেটা আগে ছিল যে অক্সিডেশন স্টেটের ইনক্রিজিং এর সঙ্গে সঙ্গে সেটা কি হয় না মোর অ্যাসিডিক নেচারের হয়, বুঝেছি? এইবার দেখো এটার ক্ষেত্রে কি আছে, প্লাস ওয়ানে আছে, V2O ভাবে কত হবে গো? এখানে 5 হয়ে যাবে, এটা +2তে এটা 5 হয়ে যাবে। তাহলে মোস্ট অ্যাসিডিক হওয়ার কন্ডিশন দুজনের ক্ষেত্রে অ্যারেঞ্জ করে এটা আর এটা, এটা ইনক্রিজিং অর্ডার যদি সাজাই তাহলে এখানে চলে আসবে তোমার হচ্ছে Ag2O, এরপরে চলে আসবে CO, দেন এই দুজন হচ্ছে সবচেয়ে বেশি হয়। এই দুজনের মধ্যে আবার ডিসিশন নেওয়া হয়, দুজনে তো +5 হয়ে গেছে অক্সিজেন স্টেট,
তো সেখানে বলা হয়েছে একবারে শুরুতে যেটা তোমার হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ হবে, ওটা সেটা মোর অ্যাসিডিক হবে। তো সেইখান থেকে ভ্যানাডিয়াম আর নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেন মোর অ্যাসিডিক, তো নাইট্রোজেন হয়ে যাবে মোস্ট অ্যাসিডিক এখানকার মধ্যে। আচ্ছা P2O5 আর N2O5, তো এটা মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে এখানে মোস্ট অ্যাসিডিক কে হয়ে গেল না N2O5। দুজনের ক্ষেত্রে +5 অক্সাইড সেন্সার ছিল, N2O5টা ইলেকট্রোনেগেটিভ বেশি হওয়ার জন্য এটা মোস্ট অ্যাসিডিক হয়ে গেল। আচ্ছা নিচে, আচ্ছা এরপরে আর একটা কোশ্চেন আছে যে স্ট্রঙ্গার বেস টুয়ার্ড ফসফোর। আচ্ছা এরপরে কম্পেয়ার করতে হচ্ছে তোমার হচ্ছে NH2- আছে, আর এর সঙ্গে আছে PH2-। এদের সঙ্গে এদের এদের বেসিক নেচার কম্পেয়ার করতে বলেছে। বেসিক নেচার কম্পেয়ার করতে হলে আমরা কী করবো না H+-এর সঙ্গে অ্যাড করে দিয়ে, তাহলে এগুলো এই মুহূর্তে এদেরকে বেস বলছি, তো H+ অ্যাড করে দিয়ে এদের কী তৈরি করব না Ca কনজুগেটেড অ্যাসিড তৈরি করলাম, একজনের ক্ষেত্রে NH3 তৈরি করলাম, একজনের ক্ষেত্রে PH3 তৈরি করলাম। আচ্ছা এইবারে একটুখানি বলো NH3 আর PH3 তো হয়ে গেল, এবার বলো কোনটা মোস্ট স্টেবল হয়, NH3 আর PH3-র মধ্যে কোনটা বেশি স্টেবল হয়, সেটা হয়ে গেলে বোঝা বোঝা হয়ে যাবে। NH3 আর PH3-র মধ্যে বন্ড লেংথ দিয়েই বলা হয়ে যেতে পারে যে NH3 এখানে হয়ে যাবে তোমার মোস্ট স্টেবল হবে, বলতে পারো, বা সিম্পলি বলতে পারো হচ্ছে এটা এক্সপ্লেন করতে হলে আবার NH এর বন্ড লেংথ বলবে, NH আর এখানে PH, তো PH এর বন্ড লেংথ বেশি হবে, NH এর ক্ষেত্রে তার বন্ড লেংথ কম হবে, এখানে বন্ড লেংথটা তোমার কম হবে, তার মানে কি না এটা হচ্ছে পজিটিভ, মানে এটা ইজিলি ডিসোসিয়েট করবে না, ইজিলি H+ ডিসোসিয়েট করবে না, তাহলে বলতে হবে NH3, NH3 আর PH3-র মধ্যে, আবার বলছি পিএইচ এর যে পিএইচ যে বন্ডটা এটা কি হয়ে যাচ্ছে না এটা লিঙ্কড হবে, এই বন্ডটার দৈর্ঘ্য বেশি হবে, আর NH3 NH এর বন্ডের দৈর্ঘ্য কম হবে, তা স্বাভাবিকভাবে কি না যদি NH3 থেকে NH ডিসোসিয়েট করতে হতো, মানে NH বন্ডে ডিসোসিয়েশন করতে হতো, তাহলে NH এর বন্ডের ডিসোসিয়েশন NH3-তে কম হতো, আর PH3-তে ডিসোসিয়েশন বেশি হতো, তাই জন্য NH3-কে এখানে লেখা হচ্ছে তোমরা টার্ম ইউজ করা হবে দেখবে যে উইক অ্যাসিড, মানে ব্রনস্টেডের কনসেপ্ট অনুযায়ী যদি বলতাম NH3 তো বেসিক হয়, জানো NH3 বেসিক হয়, PH3 বেসিক হয়, যেখান থেকে যে মানে বেসের সঙ্গে H+ অ্যাড করে এটাকে কনজুগেট অ্যাসিড হিসেবে প্রেজেন্ট করেছি অ্যাসিডিক নেচারটা, তো NH3 হয়ে যাবে উইক, আমরা বলতে পারি স্ট্রং বেসিক মানে উইক অ্যাসিড। অ্যাকচুয়ালি ওরকম না বলে বেস্ট বলা হবে হচ্ছে NH এর যে বন্ড, NH এর বন্ড লেন্থটা তো কম, তো সেখান থেকে NH ডিসোসিয়েট করে হাইড্রোজেন ছাড়বেই না, তাই জন্য হচ্ছে ব্রনস্টেডের কনসেপ্ট অনুযায়ী মানে প্রোটনের কনসেপ্ট অনুযায়ী বললে NH3 উইক অ্যাসিড, সেখানে PH3 হয়ে যাবে স্ট্রঙ্গার স্ট্রঙ্গার অ্যাসিড। তো স্বাভাবিকভাবে এখান থেকে কি হয়ে যাচ্ছে না তাহলে এই যে উইক অ্যাসিড হয়, তো উইক অ্যাসিডের বেসটা কি হবে না উইক অ্যাসিডের বেস স্ট্রং হবে, আর এটা স্ট্রং, এটা হয়ে যাবে উইক, এটা দিয়ে কম্পেয়ার করবে আমাদের অ্যাকচুয়ালি কোশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে NH2 PH2 বেসিক স্ট্রেংথ, NH2 PH2 বেসিক স্ট্রেংথ যদি বলি NH2 বেসিক স্ট্রেংথ বেশি হবে, মানে বেসিক স্ট্রেংথের নেচার NH2 বেসিক স্ট্রেংথ বেশি হবে PH2- এর থেকে,
হলো। আর নয়তো এটা অন্যভাবে কম্পেয়ার করতে পারো, অন্যভাবে কম্পেয়ার করতে বলতে পারো দুজনের সাইজ দিয়ে, সেটা হচ্ছে এন আর পি। পি সাইজ বড়, এন এর সাইজ কম। তো এখানে কি হয়ে আছে না, এক্ষেত্রে দুজনের এখানে ক্ষেত্রে দুজনের ক্ষেত্রে মাইনাস চার্জ আছে। তো মাইনাস চার্জের ডেন্সিটি যদি এক্সপ্লেন করো, সেটা দিয়ে যদি বেসিসিটি বলো, যে মাইনাস নেগেটিভ চার্জের ডেন্সিটি যেখানে বেশি আছে, স্বাভাবিকভাবে সেখানে ইলেকট্রন ডোনেটিং যে এবিলিটি, ইলেকট্রন ডোনেটিং এবিলিটি বেশি হবে। এইভাবে যদি কম্পেয়ার করো, তাহলে সেখানে চলে আসবে নাইট্রোজেন যেহেতু ছোট সাইজ হয় ফসফরাসের থেকে, দেন ওখানে চার্জ ডেন্সিটি বেশি হবে, তাহলে ওখানে ইলেকট্রন অ্যাভেবিলিটি বেশি। তো নাইট্রোজেন বেশি ইলেকট্রন মানে ডোনেটিং এবিলিটি বেশি হবে, তাই জন্য NH2 মাইনাসের বেসিক নেচার কম্পেয়ার করতেছি। NH2 মাইনাসের এটা দিয়েও অল্টারনেটিভলি এক্সপ্লেন করা যেতে পারে। বুঝেছি? প্রথমে কনজুগেট অ্যাসিড ফর্ম করে বললাম NH3 উইক অ্যাসিড, তাহলে NH3 উইক অ্যাসিড হলে তার বেস স্ট্রং হবে, ঘুরিয়ে বললাম। এখানে ডাইরেক্ট থেকে ইলেকট্রন বেসিক নেচার যেহেতু চেয়েছিল, তো ইলেকট্রন ডেন্সিটি দিয়েও বলে দেওয়া যেতে পারে। হয়েছে? দুটোই এক্সপ্লেন করা আছে। নেক্সট কোশ্চেন চলে আসছি, HF। HF তো ভালো করে জানো, HF ওয়াটার মিডিয়াম। যে ইন ওয়াটার এটা কাজ করে কি হিসাবে না, এটা উইক অ্যাসিড হিসাবে কাজ করে। এবার কোশ্চেনটা হচ্ছে, এটাকে SbF5 দেওয়া হয়, এটা স্ট্রঙ্গার অ্যাসিড হিসাবে কাজ করে। তখন আমরা এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি এগুলোকে বলা হয় সুপার অ্যাসিড বলা হয়। স্ট্রঙ্গার বললে ভুল বলা হবে, একবার এক্সট্রিম স্ট্রংগেস্ট অ্যাসিড হিসাবে চলে আসে। মানে SB5 এর স্ট্রঙ্গার অ্যাসিড, অ্যাসিড নেচার বেড়ে যায়। আর অ্যাকচুয়ালি এই দুটোর যে মিক্সচার HF আর F5 অ্যান্টিমনির পেন্টাক্লোরাইডের, এদের মিক্সচারকে বলা হয় হচ্ছে সুপার অ্যাসিড। বুঝছে? HF আর SbF5 এদের মিক্সচারটাকে বলা হচ্ছে সুপার অ্যাসিড। সুপার অ্যাসিড মানে কি জিনিসটা জানবে না, এদের অ্যাসিডিটি প্রচণ্ড পরিমাণে বেশি হয়। এদের এখানে H প্লাসের কনসেন্ট্রেশন বলতে পারে, H+-এর কনসেন্ট্রেশন এক্সট্রিম বেশি হয়। আজ ধরে নাও এখানে একটা ভ্যালু ধরে নিচ্ছি, 10⁻30 এরকম হয়ে যায়। H+-এর কনসেন্ট্রেশন 10⁻30 হয়ে যায়। এর মানে এদের ক্ষেত্রে পিএইচ, এদের ক্ষেত্রে যদি পিএইচ বলো, পিএইচ কী হবে না মাইনাস লগ H+। তো এখানে 10⁻30 বসালে কী হবে, মাইনাস লগ 10⁻30 বসালে এগুলো -30 হয়ে যাবে। হয়েছে? মানে এদের ক্ষেত্রে পিএইচ নেগেটিভ আসে। যারা সুপার অ্যাসিড তাদের ক্ষেত্রে পিএইচ নেগেটিভ আসে। তবে এটা প্রপার -30 নয়, এর ক্ষেত্রে -20 হয় ভ্যালু হয় যদিও, -20 বা -30, মানে এদের পিএইচটা সুপার অ্যাসিড হলে তাদের পিএইচটা নেগেটিভ হয়। মানে আমাদের তো নর্মাল হয় যে 0 থেকে 14, এইখানে আমরা করি, কিন্তু এখানে অ্যাসিডিক নেচারটা অনেকটা বেশি হওয়ার জন্য এরা হচ্ছে আমাদের যে নর্মাল 0 থেকে 14 এটা পিএইচ স্কেল হয়, তার থেকে অনেক কম হয়। -30 হলে অনেকটাই সেই জায়গায় এটাকে বলা হচ্ছে সুপার অ্যাসিড, মানে এদের অ্যাসিডিক স্ট্রেংথ অনেক বেশি হয়। আচ্ছা, এটা কি করে হলো? এবার মেন কথা হচ্ছে এটা কি করে হলো না, HF এর সঙ্গে যখন আমি SbF5 কে রিয়াক্ট করালাম, তখন কি হয় না, SbF5 খুব ইজিলি, মানে এটা তখন কাজ করে হচ্ছে লুইস অ্যাসিড হিসাবে কাজ করে, যে মানে কি ইলেকট্রন ফের অ্যাকসেপ্ট করে কোত্থেকে, SbF5 HF থেকে গোটা F- অ্যাকসেপ্ট করে নেয়। কি হয়ে যায় না, SbF6 মাইনাস হয়ে যায়, আর ফর্ম করে H+। তার যে HF ওয়াটার মিডিয়ামে ডিসোসিয়েট করে H+ ফর্মই করছিল না, সে কিন্তু এখানে একটা ড্রাইভিং ফোর্স পেয়ে গেছে। SbF5 ইজিলি এর থেকে F- অ্যাকসেপ্ট করে S- হচ্ছে, আর এটা H+ ফর্ম করছে।
তাই এত বেশি এইচ প্লাসের কনসেন্ট্রেশন করে 10⁻30 হয়ে যাবে, বুঝলে? এত বেশি হয়ে যাবে, তখন তার পিএইচটা নেগেটিভ চলে আসবে। জি, যে কোনো এক্সাম্পল এসে ধরে নিলেই, ভ্যালু ধরে নিলেই বুঝতে পারবে যে এইচ প্লাসের 10⁻⁻ পজিটিভ কোনো ভ্যালু ধরে নিই, তখন পিএইচ নেগেটিভ হয়ে যাবে, বুঝছে? আচ্ছা, এবারে এসবি F5 থেকে এসবি F6 কেন কনভার্ট করে? তো এটা বলতে হলে তোমার এই ছোট পয়েন্ট বলবো। এইচএসসি ক্ষেত্রে ছিল মনে হয় যে PCL5 এর ক্ষেত্রে যদি বলো, SPF5 কি চলে আসছে না, এর শেপ চলে আসছে TBP, এটা করে বাইপিরিয়ড, যেটা কিনা মানে সিমেট্রিক্যাল নয়। এর ক্ষেত্রে তিনটে থাকে, তিনটে ইকুইটোরিয়াল নিজের মতো হয়, আর দুটো অ্যাক্সিয়াল তাদের মতো হয়। তো এখানে সবগুলো ফ্লোরিন থাকছে SBF5 এ, সবগুলো সিমিলার নেচারের নয়, বুঝছে? তার জন্য এটা একটু আনস্টেবল হয়, টিবিপি ট্রাইগুলো বাইপোলার আনস্টেবল হয়। তার জন্য এটা কী করে না, সিমেট্রিক্যাল স্ট্রাকচার বলতে কি, একটা F মাইনাস অ্যাড করে নেওয়ার পরে এর হাইব্রিডেশন যদি করো, এর হাইব্রিডেশন চলে আসবে তোমার হচ্ছে sp3d2, মানে তোমার অক্টাহাইড্রাল সিমেট্রিক কাছাকাছি চলে যাবে, অক্টাহাইড্রাল হয়ে যাবে। এর ক্ষেত্রে চলে আসবে SB। তাহলে এটা কি হয়ে যাবে, এখানে যতগুলো হলো এগুলো সব F দিয়ে দেবে। হ্যাঁ, F কি হয়ে গেল, এগুলো সব সিমেট্রিক্যাল। এই মুহূর্তে সবগুলো SBF বন্ড সিমিলার হয়ে গেছে, সিমিলার টাইপের বন্ড হয়েছে। তাই জন্য কি করে না, টিবিপি খুব ইজিলি একটা F মাইনাস অ্যাকসেপ্ট করে, মানে লুইস অ্যাসিডিক বিহেভিয়ার দেখিয়ে ও F মাইনাস অ্যাকসেপ্ট করে খুব ইজিলি অক্টাহাইড্রালে কনভার্ট হয়ে যায়। বুঝছি? এটাও একটা ড্রাইভিং ফোর্স আসছে এখানে, F6 ইজিলি কনভার্ট হয়। তাই জন্য হচ্ছে, আর F মাইনাস তখন HF থেকে নিয়ে নেয়, তখন H প্লাসটা ফ্রি হয়। তাই জন্য এদের অ্যাসিডিক নেচার অনেক বেশি হয়, এদের পিএইচ টোটাল এই মিক্সচারটার পিএইচ তখন নেগেটিভ চলে আসে, বুঝেছি? এরকম আরও আছে, যদি সুপার অ্যাসিডি যখন আসবো তখন পার্টিকুলার এক্সাম্পল দেখবো, বা সুপার অ্যাসিডি সার্চ করে নিতে পারো, দেখে নেবে সুপার অ্যাসিডিটি কী জিনিসটা, বুঝেছি? এরপরে চলে আসছি দুটো জিনিস, লেভেলিং আর ডিফারেন্সিয়েটিং সলভেন্ট। লেভেলিং সলভেন্ট বলতে কি, এমন কোনো একটা সলভেন্ট, একেবারে চলে আসছে লেভেলিং বলতে সবার ক্ষেত্রে এমন একটা সলভেন্ট ইউজ করলাম, এটা এখানে লেভেলিং এফেক্ট বলতে সলভেন্টের ক্ষেত্রে আসবে। ধরো এখানে আমি নিয়ে নিয়েছি H2O, আর এখানে নিয়ে নিয়েছি CH3COOH, বুঝছি? তো লেভেলিং সলভেন্ট সেটা হবে যেটাতে, যাদেরকে কম্পেয়ার করছি, যাদের অ্যাসিডিটি কম্পেয়ার করছি, তারা 100% আয়োনাইজড হয়ে গেছে। আর ডিফারেন্সিয়েটিং সলভেন্ট যদি হয়, আচ্ছা এটা হচ্ছে লেভেলিং, লেভেলিং আর ডিফারেন্সিয়েটিং, এখানে অ্যাসিডিক অ্যাসিডটা ডিফারেন্সিয়েটিং হবে যদিও। ডিফারেন্সিয়েট কি হবে না, এখানে পার্টলি আয়োনাইজ হবে, এখানে পার্টলি আয়োনাইজড হবে। ধরো এক্সাম্পল নিয়ে নিচ্ছি, আমি এখানে কম্পেয়ার করতে চাইছি আমার HCl, HBr আর HI কে কম্পেয়ার করতে চাইছি। এই তিনজনকে যদি আমি ওয়াটার দিই, HBr দিই, HI দিই, এরা ইজিলি ডিসোসিয়েট করে যাবে। ভালো করে জানো যে HCl রীতিমতো পোলার, এটা ওয়াটারে এটাই 100% আয়োনাইজ হয়ে থাকে। তাহলে এর পরে যেগুলো এদের থেকে অ্যাসিড নেচার, জানো তো HCl থেকে HBr স্ট্রঙ্গার, HI সবচেয়ে বেশি অ্যাসিডিক এদের মধ্যে। তো যেটা কম অ্যাসিডিক সেটাই যদি 100% আয়োনাইজ হয়ে থাকে, তো স্বাভাবিকভাবে বাকিগুলো এর থেকে অনেক বেশি। এর থেকে অনেক বেশি কি 100%-এর থেকে কি আর বেশি কিছু হতে পারে? তো সবাই সেখানে 100% আয়োনাইজই থাকবে, বুঝছি? তাহলে যে সলভেন্টের মধ্যে আমি যাদের কম্পেয়ার করছি সবাই সমহারে আয়োনাইজড হয়ে আছে, মানে সবাই সমান হারে ডিসোসিয়েট করে আছে, তো সেখানে ওই H2O দিয়ে এদের অ্যাসিডিক স্ট্রেংথ কম্পেয়ার করতে পারো না, কারণ এখানে
সবাই সমান রেটে ডিসোসিয়েট করে আছে। HCl ফুলে ডিসোসিয়েট, কারণ এদের অ্যাসিডিটি বেশি, আমি জানি, বন্ড লেংথ দিয়ে কম্পেয়ার করেছি, কিন্তু H2O সলভেন্টে তুমি এদের বেশি কম এক্সপ্লেন করতে পারবে না। বন্ড লেংথে জানো, কিন্তু সেইটা H2O-তে মানে ওয়াটার সলভেন্টে পারবে না, কারণ ওয়াটার, এই তিনজনের ক্ষেত্রে ওয়াটার হয়ে যাবে লেভেলিং সলভেন্ট, তো ওয়াটার এখানে তুমি কম্পেয়ার করতে পারবে না। হয়েছে? এবার এই তিনজনকে যদি অ্যাসিটিক অ্যাসিডে নিয়ে যায়, যে অ্যাসিটিক অ্যাসিড কি করে না, নিচে CH3COO- সেট করে, তো এর এই কমন আয়ন এফেক্টের জন্য, কমন আয়ন H+ এর প্রেজেন্সের জন্য এ কি করবে, এই যে HCl, HBr, HI এদের ডিসোসিয়েশনটা রেটটাকে কি করবে না, এদের ক্ষেত্রে সবার ডিফারেন্ট হবে, রেট অফ ডিফারেন্ট হবে। আচ্ছা, রেট অফ ডিসোসিয়েশন কি? রেট অফ ডিসোসিয়েশন ডিফারেন্ট হবে, মানে HCl, HBr, H এর ক্ষেত্রে ডিফারেন্ট হবে। সেটা আমরা যেটা জানি যে বন্ড লেংথ যেটা জানি, তো স্বাভাবিকভাবে কি হবে না, HCl এর থেকে HBr বেশি হবে, HBr এর সঙ্গে HI ডিসোসিয়েশন, রেট অফ ডিসোসিয়েশন বেশি হবে। তাই জন্য যেটা আমরা নর্মালি জানি যে অ্যাসিডিক স্ট্রেংথ HCl, HBr, HI, সেটা এই যে ডিফারেন্সিয়েটিং মিডিয়ামে, কারণ ডিফারেন্সিয়েটিং সলভেন্ট হচ্ছে সেটা না, যে সলভেন্টের প্রেজেন্সে এদের যে রেট অফ ডিসোসিয়েশনটা ডিফারেন্ট হয়, কেউ একটু বেশি হবে, কেউ একটু কম আয়নাইজ হবে। এখানে HCl কম আয়নাইজ হবে, সবচেয়ে বেশি হবে HI, আর HBr মাঝামাঝি থাকবে। তাহলে কি করবে না, এদের যেহেতু রেট অফ ডিসোসিয়েশনটাকে ডিফারেন্ট করছে, তাহলে এদের অ্যাসিডিক নেচারটা ডিফারেন্ট হবে। কে এটাকে না, CH3COOH ওর H+ কমন আয়ন প্রেজেন্সের জন্য, তাই জন্য অ্যাসিডিক অ্যাসিড হয়ে যাবে এখানে ডিফারেন্সিয়েটিং সলভেন্ট। বুঝছে? এই তিনজনের কম্পেয়ারে, তারপরে তার মানে কি H2O কিছু হবে না? বলছে H2O হতে পারে। H2O কোথায় ইউজ হবে দেখো না, H2O ডিফারেন্সিয়েটিং সলভেন্ট হতে পারে কোথায়? H2O acts as a differentiating solvent, কোথায় করব না, এই যে যদি HF আর HCl করি, HF আর HCl এর মধ্যে যদি দেখি, HF আর HCl এর রেট অফ ডিসোসিয়েশন কিন্তু ডিফারেন্ট হয়, এদের রেট অফ ডিসোসিয়েশন ডিফারেন্ট হয় ইন ওয়াটারে। H2O-তে এদের রেট অফ ডিসোসিয়েশন, এখানে কিন্তু HF আর HCl এর মধ্যে H2O ডিফারেন্সিয়েটিং সলভেন্ট হিসাবে কাজ করবে। বুঝেছো? আচ্ছা, কেন HF এর ক্ষেত্রে ডিফারেন্ট হয় না, HF তো পোলার, HF তো আয়নাইজ হয়ে যাওয়ার কথা, কিন্তু যেটা ঝামেলাটা হয় যে HF আয়নাইজ হলে, HCl তো ফুললি আয়নাইজড হয়ে যাচ্ছে, HF আয়নাইজ হয়, তো ঝামেলাটা কি হয়ে যায় না, HF আয়নাইজ হয়ে গেলে যেটা তৈরি করে যে H+F-, এই F- কি করে ঘুরে এসে বাদ বাকি যে আনডিসোসিয়েটেড কন্ডিশনে যে HF গুলো আছে ওদের সঙ্গে অ্যাড হয়ে গিয়ে HF2- বলে আর একটা আয়ন ফর্ম করে। হয়েছে? যার ফলে কি হবে দেখো, আগে 1 নম্বর F- ডিসোসিয়েট হলো, সে F- এসে কি করে, 1 নম্বর হচ্ছে এই যে এখানে লিঙ্কটা কম হয়, ডিসোসিয়েশন রেট কম হয়, সেই F- আবার কি করে না, F- এসে আনডিসোসিয়েটেড যে HF, সেইটা তার সঙ্গে হচ্ছে HF2 আয়ন তৈরি করে ফেলে। বুঝছে? যার ফলে কি হয়ে যায় না, HF এর ডিসোসিয়েশন, ওয়াটার মিডিয়ামে HF এর ডিসোসিয়েশনের রেট কিন্তু কমে যায়, মানে HCl, HBr, HI এরা 100% হতো, HFটা সেখান থেকে লেস হয়ে যাবে। তাই জন্য H2O, HF আর HCl এর মধ্যে H2O ডিফারেন্সিয়েটিং সলভেন্ট হিসেবে কাজ করবে। HCl, HBr, HI এখানেই আবার সেই H2O লেভেলিং সলভেন্ট হিসেবে কাজ করছে। দেখতে হবে তুমি কার ক্ষেত্রে কম্পেয়ার করছো। বুঝছে? যাদের নিয়ে কম্পেয়ার করছো তারা যদি পুরোপুরি একটা সলভেন্টে সবাই ইকুয়ালি, ইকুয়ালি বলতে কি 100% ডিসোসিয়েট করে যায়, তাহলে সেখানে তুমি ওদেরকে দিয়ে
ওই ওই মিডিয়ামে ওদের কোনো রেট কম্পেয়ার করতে পারবে না। তবে 100% ডিসিশনে এমনও হতে পারে যদি সবাই পার্টলি ডিসোসিয়েট, কেউ মানে একটা ওয়াটারে এমন কিছু সলভ নিয়েছি যে এটা কোনোভাবে ডিসোসিয়েটই করে না, অর্গানিক কোনো কিছু জিনিস নিয়েছি ডিসোসিয়েট করেই না, তাহলে সেখানেও আমি কম্পেয়ার করতে পারবো না, সেখানেও লেভেলিং হিসেবে কাজ করে যাবে। যদি পার্থক্য করতে না পারে তখন তাকে বলবো লেভেলিং। আর যদি ওই সলভেন্টে আমি তাদের স্ট্রেংথটা কম্পেয়ার করতে পারি তখন সেটাকে বলবো ডিফারেন্সিয়েটিং সলভেন্ট। যেখানে এরকম H2O এই তিনজনের ক্ষেত্রে হয়ে গেছে লেভেলিং, অ্যাসিটিক অ্যাসিড ওই সেম তিনজনের ক্ষেত্রে হয়ে গেছে ডিফারেন্সিয়েটিং। আবার দেখো H2O এখানে HF আর HCl এর ক্ষেত্রে H2O হয়ে গেছে ডিফারেন্সিয়েটিং সলভেন্ট। আচ্ছা, এবার যদি H2O তে যদি ধরো H2O তে যদি আমি NaOH দেই, NaOH KOH এদেরকে যদি H2O তে দেই তাহলে সেখানে বলো কি হবে, ডিসোসিয়েট করবে কি করবে না? মানে জলে যদি NaOH KOH দেই, জল সেখানে ডিফারেন্সিয়েটিং হিসেবে কাজ করবে নাকি লেভেলিং হিসেবে কাজ করবে? তো ওখানে সব লেভেলিং হিসেবে কাজ করবে। তারপরে ধরো আরেকটা এক্সাম্পল হয়ে যাচ্ছে তোমার HF আর HCl কে, HF HCl এর ক্ষেত্রে ওয়াটার ডিফারেন্সিয়েটিং হয়ে গেল, কিন্তু এদেরকে যখন আচ্ছা এভাবে চলে আসি, এদেরকে ওই HF আর HCl কে যখন আবার লিকুইড NH3 দিয়ে দেবো, লিকুইড NH3, তো সেখানে কি হয়, সেখানে এদের যখন রিয়াকশান করেছে তখন বোধ ক্ষেত্রেই তৈরি হয় তোমার H4+, এখানে M- তৈরি হবে, এখানে NH4+Cl-। তো এখানে বোধ ক্ষেত্রে কি হয় না, এইচএফ এর এখানে এইচএফ এর ডিসোসিয়েশনের উপর ডিপেন্ড করছে, এখানে কি করছে না লিকুইড NH3 আছে মানে সে খুব ইজিলি এখান থেকে H+, দুজনের ক্ষেত্রে থেকে H+ অ্যাকসেপ্ট করে NH4+ হয়ে সলিউবল হয়ে যাবে। এর মানে কি হয়ে যাচ্ছে না লিকুইড NH3 মানে লিকুইড অ্যামোনিয়া HF আর HCl এর ক্ষেত্রে এ কিন্তু দুজনের ক্ষেত্রেই রেট অফ ডিসোসিয়েশন সমান হয়ে যাবে, কারণ এই তো নিজেই NH4+ করে নিজেই NH4+ আয়নে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে এখানে HF বা HCl এর বন্ড লেন্থের উপর ডিপেন্ড করবে না, তার মানে কি না NH3 এখানে কাজ করবে লেভেলিং সলভেন্ট হিসেবে NH3 কাজ করবে, বুঝলেন? HF আর HCl লিকুইড অ্যামোনিয়াতে 100% ডিসোসিয়েট হয়ে যায়, তাহলে এখানে আবার NH3 কাজ করছে লেভেলিং সলভেন্ট হিসেবে কাজ করছে, যেখানে ওয়াটার গুলো ডিফারেন্সিয়েটিং সেখানে NH3 কাজ করছে লেভেলিং হিসাবে, বুঝেছি? আর বাকি থাকলো কি, তো এখানে আরেকটা পয়েন্ট লেখা আছে যে সেভারাল মিনারেল অ্যাসিড বলতে আমাদের HNO3 HCl, অর্গানিক অ্যাসিড বলতে COOH বেশিরভাগ গ্রুপটা COOH হয়, অর্গানিক অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড আর ফেনলটা অ্যাসিডিক হয়ে যায়। এবারে যেগুলো আমাদের ইনঅর্গানিক অ্যাসিড মানে মিনারেল অ্যাসিড, অ্যাসিডগুলোকে মিনারেল অ্যাসিড বলা হয়, খনিজ অ্যাসিড আর কি। তো ওখানে কি কি আসছে, HNO3 HCl আসছে, H2SO4 আসছে, এদের বেশিরভাগ ক্ষেত্রেই এরা কি করে না এরা ওয়াটারটা খুব ইজিলি ডিসোসিয়েট, ওয়াটার এখানে লেভেলিং হিসেবে কাজ করবে। এরা অ্যাসিডিক কোনো মানে অ্যাসিডিক অ্যাসিড মানে CH3COOH যেখানে H+ এর প্রেজেন্স আছে, তো সেখানে এরা কি হিসেবে কাজ করে ডিসোসিয়েশন রেট অফ ডিসোসিয়েশনটা ডিফারেন্ট হয়, মানে অ্যাকচুয়ালি CH3COOH মিনারেল অ্যাসিডদের ক্ষেত্রে মানে অ্যাসিটিক অ্যাসিড মিনারেল অ্যাসিডদের ক্ষেত্রে হচ্ছে ডিফারেন্সিয়েটিং সলভেন্ট হিসেবে কাজ করে, অ্যাসিটিক অ্যাসিড মিনারেল অ্যাসিডদের ক্ষেত্রে ডিফারেন্সিয়েটিং হিসেবে কাজ করবে। আচ্ছা, এরপরে এটা হয়ে গেল, এরপরে তোমার থাকছে
এটা তো হয়ে গেল। আচ্ছা, এবারে পিয়ারসনের ক্লাসিফিকেশন আসছি, লুইস অ্যাসিডের আর লুইস অ্যাসিডের মানে বেসের। পিয়ারসন একটা ক্লাসিফিকেশন করছে। আচ্ছা, পিয়ারসনের ক্লাসিফিকেশন বলতে কিছু নয়, ওই সেই হার্ড, এবারে এইচএসএবি প্রিন্সিপালে আসছে, তো এই যে হার্ড সফট অ্যাসিড বেস প্রিন্সিপালের ক্ষেত্রে তার আগে যেটা কম ক্লাসিফিকেশন আছে সেটা হচ্ছে লুইস অ্যাসিডেরই ক্লাসিফিকেশন আছে। লুইস অ্যাসিডের ক্লাসিফিকেশন চলে আসবে হার্ড, হার্ড সেন্টার, হার্ড অ্যাসিড, সফট অ্যাসিড। তো লুইস অ্যাসিড কি করে? লুইস অ্যাসিড কি করে? লুইস অ্যাসিড ইলেকট্রন পেয়ার হতে পারে, লোন পেয়ার হচ্ছে অ্যাকসেপ্ট করে। লুইস অ্যাসিড ইলেকট্রন পেয়ার হতে পারে বা লোন পেয়ার অ্যাকসেপ্ট করে। তাহলে কারা হার্ড লুইস অ্যাসিড কারা হবে? সিম্পলি কথায় বললে যাদের পজিটিভ চার্জ ডেনসিটি বেশি হয়। মোর পজিটিভ চার্জ ডেনসিটি লিখে দিই, মোর পজিটিভ চার্জ ডেনসিটি। আচ্ছা, মোর পজিটিভ চার্জ ডেনসিটি বেশি করতে হলে কি করতে হবে? 1 নম্বর, পজিটিভ যে স্টেটটা মানে আয়নের ক্ষেত্রে, ধরো আয়নের ক্ষেত্রে Fe2 আছে, Fe3 আছে, তো Fe3টা মোর পজিটিভ, তো স্বাভাবিকভাবে Fe3টা হয়ে যাবে হার্ড অ্যাসিড সেন্টার। তাহলে দুটো হতে পারে, চার্জ ডেনসিটি বাড়াতে হলে পজিটিভ সেন্টারটা বেশি হতে পারে, বেশি প্লাস চার্জ হতে পারে, অক্সিডেশন নাম্বার বেশি হতে পারে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হতে পারে কি না, সাইজ হতে পারে, স্মল সাইজ হতে পারে, বুঝছে? স্মল সাইজ হতে পারে, পজিটিভ চার্জের ডেনসিটি, পজিটিভ চার্জ বেশি হতে পারে। আচ্ছা, এইবার বলুন তো, তাহলে পজিটিভ চার্জের ডেনসিটি বেশি, এটা দুটো পয়েন্ট হয়ে গেল। তার নম্বর পয়েন্ট হচ্ছে পজিটিভ চার্জের ডেনসিটি বেশি থাকে আর যে সাইজ স্মল, তখন যেটাকে আমরা সেই চার্জ ডেনসিটি ফাই দিয়ে প্রেজেন্ট করতাম ফ্যাজেন্স রুলে। এই ফাই কি হবে? চার্জ ডেনসিটি কি হবে? চার্জ ডেনসিটি বেশি হবে, এটা মানে কি পোলারাইজেশন পাওয়ার। বুঝছি, পোলারাইজেশন পাওয়ারটা বেশি আসবে। মোর পোলারাইজেশন পাওয়ার লিখতে পারো, বেশি লিখলাম। আচ্ছা, তাহলে হার্ড অ্যাসিড হলে তাকে কি হতে হবে? পজিটিভ চার্জের ডেনসিটি বেশি হতে হবে, তবে তো কি ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে। তাহলে কি হতে পারে না, উপরে চার্জ মোর পজিটিভ হতে পারে আর স্মল সাইজ হতে পারে। দুটো তো হয়ে গেলে, দুটো হয়ে গেলে খুব ভালো হবে, দুটো খুব ইজিলি অ্যাসিডিক হবে আর স্ট্রং হার্ড অ্যাসিড সেন্টার হবে। আর একটা পয়েন্ট এখানে জাস্ট লাস্ট পয়েন্ট হিসেবে থাকবে, যেখানে এখানে কোনো ইজিলি এক্সাইটেবল ইলেকট্রন থাকবে না, মানে এমন কোনো ইলেকট্রন থাকবে না যেটাকে ইজিলি এক্সাইটেড করে লো এনার্জি থেকে হায়ার এনার্জি অরবিটালে, মানে ভ্যালেন্স সেলে তাকে, ইনার সেলে ছিল, ইনার সেল থেকে তাকে ইজিলি এক্সাইটেড করে আমি ভ্যালেন্স সেলে পাঠিয়ে দিলাম, তখন কি হয়ে যাবে? তাহলে ভ্যালেন্স সেলে গিয়ে ওটা যদি বসে থাকে তাহলে ভ্যাকেন্ট, ভ্যাকেন্ট অরবিটাল থাকবে না। আর ভ্যাকেন্ট অরবিটাল যদি না থাকে তাহলে সে কেন, মানে হার্ড অ্যাসিড কেন, সে লুইস লুইস অ্যাসিড হিসেবে কেন কাজ করবে? তখন কি হবে? সেটা সফট অ্যাসিড হয়ে যাবে, হয়েছে? তাহলে লাস্ট পয়েন্ট হচ্ছে অ্যাবসেন্স অফ এনি আউটার ইলেকট্রন হুইচ আর ইজিলি এক্সাইটেড টু হায়ার স্টেট। এখানে লাস্ট পয়েন্ট আছে, ওই জিনিসটাই আছে, লেখা আছে যে অ্যাবসেন্স অফ ইলেকট্রন, আউটার ইলেকট্রন লিখি, আউটার ইলেকট্রন, যেটা কি না হুইচ ইজ ইজিলি অ্যাবসেন্ট, ওটা থাকবে না, হুইচ ইজ ইজিলি এক্সাইটেড টু হায়ার এনার্জি স্টেট। হায়ার স্টেট বলতে যেটা ভ্যাকেন্ট ছিল সেই জায়গাতে যদি ভেতর থেকে তুমি একটা ইলেকট্রনকে আউটারমোস্ট সেলে এক্সাইটেড করে নিয়ে চলে আসতে পারো, তাহলে কি হবে না, ওখানে আর ভ্যাকেন্সিটা থাকবে না, মানে ইলেকট্রন অ্যাকসেপ্টেড টেন্ডেন্সিটা কমে যাবে, তার তখন হচ্ছে হার্ড অ্যাসিড হবে না।
এই জন্য হার্ড অ্যাসিড কী হয়, সবচেয়ে মোস্ট হার্ড অ্যাসিড হিসেবে নাম যার দেখবে এইচ প্লাস, মানে বেসিক্যালি এখানে ইলেকট্রন নেই, এখানে ইলেকট্রন কোনোভাবে কোনো ইলেকট্রন নেই, এইচ প্লাস। তাই এই ক্ষেত্রে সবগুলো কন্ডিশন কেটে যাবে, কোনো ইলেকট্রন নেই, তারপরে চার্জ আছে, সাইজ পজিটিভ চার্জ হতে বেশি নেই, কিন্তু সাইজটা তো সবচেয়ে ছোটো, তো সেইটাকে চার্জ ডেন্সিটি বেশি হয়ে যায়, পোলারাইজেশন পাওয়ার যেটা বলবো যে বেশি হয়ে যাবে। কিন্তু পোলারাইজেশন পাওয়ারটা ক্যাটায়নের হয়, পোলারাইজেশন পাওয়ারটা ফাই যেটা, এটা শুধুমাত্র ক্যাটায়নের নেচার হয়। আর পোলারাইজিবিলিটি এটা অ্যানায়নের হয়, মানে যখন লুইস পেজ আসবো তখন হার্ড সফটের ক্ষেত্রে পোলারাইজিবিলিটি এই কথাটা কম্পেয়ার করা হয়। আচ্ছা, হাড়ের মধ্যে এখানে চলে আসছে এইচ প্লাস এলো, দেন এলআই প্লাস, এনএ প্লাস, এগুলো হচ্ছে হার্ড অ্যাসিড, হ্যাঁ, কে প্লাস, এরা ইজিলি ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে বা পজিটিভ ডেন্সিটি বলতে পারো। আচ্ছা, এরপরে আছে বেরিলিয়ামের 2+ আছে, ম্যাগনেসিয়াম 2+, মেটালিক সেন্টার Ca2+, Sa2+ আছে, সরি SR এই গ্রুপে তো, আচ্ছা হ্যাঁ, গ্রুপ 2 যে এলিমেন্টগুলো স্ট্রনসিয়াম আর অ্যালুমিনিয়াম আছে। এফির +3টা আছে, কোবাল্টের যাদের ক্ষেত্রে ভ্যারিয়েবল ফেলেছে তাদের ক্ষেত্রে +2 +3 এগুলো আছে, মানে হায়ার যেটা। আর লোয়ার যেটা বলতে যেটি Fe2 যেটা চলে আসবে, Fe2 অ্যাকচুয়ালি মানে নতুন একটা এখানে টার্ম আসছে, বর্ডার লাইন, মানে যারা হার্ডও নয় বা সফটও নয়, দুজনের মাঝে মাঝে পড়ে গেছে, তাদেরকে বলা হবে বর্ডার লাইন। আচ্ছা, এখানে এরা থাক, মানে সফট অ্যাসিড জাস্ট এদের উল্টো উল্টো হবে, তখন হয়ে যাবে কি লো পজিটিভ চার্জের সেটটি, সাইজ কি হবে, লার্জ সাইজ হবে, লো পজিটিভ লার্জ সাইজ হয়েছে। আর একটা জিনিস চলে আছে, সেটা হচ্ছে এখানে ছিল কি অ্যাবসেন্স অফ আউটার ইলেকট্রন, এখানে লেখা হবে সেভারেল ইজিলি এক্সাইটেবল ইলেকট্রন, মানে যাদেরকে খুব সহজে আউটার মোস্ট মানে সেলে নিয়ে যাওয়া যাবে, জি, সেভারেল ইজিলি এক্সাইটেবল, গিয়ে তারা কী করবে না, ভ্যাকেন্সিটা যেটা ছিল সেই ভ্যাকেন্সিটাকে কম্পেনসেট করে দেবে, যার ফলে তোমার বাইরে থেকে যে ইলেকট্রন অ্যাভেলেবিলিটি ছিল, ইলেকট্রনের যে অ্যাকসেপ্ট করতো সেটা আর আসবে না। আচ্ছা, এর মধ্যে কে কী আছে দেখো, ফার্স্ট এটা চলে আসছে হচ্ছে Ag2+ চলে আসছে, Cd2+, Ag+ চলে আসছে। আচ্ছা, I2, Br2, এদের তো কোনো পজিটিভ অক্সিডেশন নেই, এগুলো সব জিরো, লো পজিটিভ হতে হতে এটা একবার জিরোতে চলে গেছে। আচ্ছা, প্লাটিনামের ক্ষেত্রে Pt4+, মানে হচ্ছে প্লাটিনামের সাইজটা অনেকটা বেশি। আচ্ছা, Cl, Br2 লিখে দিয়েছি না। আয়োডিনের অদ্ভুত একটা জিনিস আছে, আয়োডিনের ক্ষেত্রে দেখো আইকে আবার প্লাস করেছে, আর মেটালদের ক্ষেত্রে জিরো অক্সিডেশন স্টেট, যেগুলো মেটালের ক্ষেত্রে তার জিরো অক্সিডেশন স্টেট, সেটা হয়ে যাবে সফট অ্যাসিড। মেটালের প্যাটার্ন দিয়ে থাকে, ইলেকট্রন অ্যাকসেপ্ট করতেই পারে, কিন্তু সেটা ওই যে সফট অ্যাসিডের আন্ডারে চলে আসবে, যেখানে মেটাল নিউট্রাল, ধরো Fe(5), এটা Fe(5), Fe0-তে আছে, সিও নিউট্রাল, তাহলে Fe0-তে আছে, সেই জায়গায় Fe0 সেন্টারটা, সেটা সফট অ্যাসিড সেন্টার হয়ে যাবে। আচ্ছা, এদের দুজনের মাঝে, সফট আর হাড়ের মাঝে, তুমি এদের সবাইকে অ্যাকচুয়ালি মনে রাখা দরকার নেই, আমি এখানে এটাকে মনে রাখো, এটাকে নিয়ে কম্পেয়ার করব, এই গ্রুপ 2 মেটালগুলো আছে ওগুলো থাকলো, আর কাকে করব, CO2, SO3, আচ্ছা হ্যাঁ, এইটা মনে রাখি যে BF3, এটা একটা হার্ড অ্যাসিড হিসেবে কাজ করবে, কারণ BF3-র ঝামেলা যেটা চলে আসছে, BF3 নয়, মানে কি বলা যাবে, BF3-তে ইলেকট্রন ডেফিসিয়েন্সি এখনও আছে, যারা অ্যাকচুয়ালি অক্টেট রুল ফিল আপ করেনি, তাই জন্য BF3 সবসময়ের জন্য ইলেকট্রন অ্যাকসেপ্ট করার জন্য একেবারে রেডি।
আচ্ছা, এরপরে যেটা তো হয়ে গেল, BF3 ব্যাপার হয়ে গেল। এরপরে যেটা চলে আসছে সেটা হচ্ছে এদের ক্ষেত্রে, মানে এখানে কী করছি যেন, অ্যাসিড করছি, হার্ড অ্যাসিড, হার্ড সব অ্যাসিড করে নিয়েছি। এইখানে একজন চলে আসছে, সেটা হচ্ছে বর্ডার লাইন। আর একটা টাইপ হচ্ছে, সেটা হচ্ছে বর্ডার লাইন। বর্ডার লাইন বলতে হার্ড আর সফটের মাঝে যারা থেকে যাবে, যারা মানে খুব বেশি পজিটিভ চার্জ নয়, আবার একেবারে লো নয়, লো পজিটিভ চার্জ নয়। আর চার্জ সাইজের ক্ষেত্রে বলি যে মিডিয়াম সাইজের, মানে খুব স্মল সাইজও নয়, খুব বড় সাইজও নয়, তাদের ক্ষেত্রে। তো বর্ডার লাইন যে অ্যাসিডগুলো চলে আসছে, তো এদের মধ্যে আসছে, দেখো এখানে Fe3 ছিল, এখানে চলে আসবে হচ্ছে Fe2+। এই মার্কিং এইগুলো মনে রাখো। কোবাল্ট এখানে 3 ছিল, এখানে কোবাল্ট +2 চলে আসবে, Cu2+ চলে আসছে। আচ্ছা, এর পরে চলে আসছে এখানে Bi3+, SO2, এখানে এই যে SO3 ছিল না, এটা SO2, এখানে Sn2+, Sp3+, এগুলো চলে আসছে বর্ডার লাইন, মানে এদের এরা না হার্ড অ্যাসিড না সফট অ্যাসিড, মাঝে থাকবে, ঠিক আছে। আর এইখানে একটা Cu1কে অ্যাড করে দিলে হয় না, Cu+ যেটা ওই সফট অ্যাসিডের ক্ষেত্রে চলে আসবে, Cu+, রীতিমতো সফট সেন্টার। আচ্ছা, আচ্ছা, সফট অ্যাসিড হার্ড অ্যাসিড হলো, আর সফট বেস হার্ড বেসটা করে নিই, তারপরে তোমার এদের কোথায় কাজে লাগাবো সেটা চলে আসবো। এরপরে চলে আসছি হার্ড লিখে, হার্ড বেস, সফট বেস। আচ্ছা, বেস মানে কি, লুইসের ক্ষেত্রে বেস মানে কি? বেস হচ্ছে ইলেকট্রন ফেয়ার বলতে পারো, বা লোন ফেয়ার হচ্ছে ডোনার। ডোনার মধ্যে হলে তাহলে যেটা হার্ড বেস সেন্টার, তাহলে সেখানে কী করতে হবে না, অবভিয়াসলি ইলেকট্রন ডেন্সিটি বেশি হতে হবে, বুঝেছে? তো ইলেকট্রন ডেন্সিটি বেশি হতে গেলে ফার্স্ট পয়েন্ট চলে যাবে, তাহলে এখানে আচ্ছা লিখে রাখি, আমাকে এটা মনে রাখতে হবে যে হাই ইলেকট্রন ডেন্সিটি করতে হবে। হাই ইলেকট্রন ডেন্সিটি করার জন্য আমি কী কী পয়েন্ট নিয়ে আসবো, ফার্স্ট নিয়ে আসবো, এরপর ইলেকট্রন অ্যাভিলিটি বেশি থাকতে হবে, তার জন্য কী করতে হবে না, মোর ইলেকট্রোনেগেটিভ বা ইলেকট্রোনেগেটিভিটি হায়ার হবে, ইলেকট্রো মোর ইলেকট্রোনেগেটিভ হয়ে যাবে ফার্স্ট পয়েন্ট। তারপর যে ইলেকট্রন ডেন্সিটি বেশি থাকবে, নেক্সট হয়ে যাচ্ছে সাইজ। তাহলে এখানে সাইজ কী হবে না, এখানে সাইজ হিসাবে বলে রাখো, সাইজ স্মল সাইজ হবে, সাইজটা কম হবে। এবার সাইজ কম মানে এখানে যে টার্মটা অ্যাকচুয়ালি ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে পোলারাইজিবিলিটি, বুঝেছে? তো সাইজ কম হলে পোলারাইজিবিলিটি কম হয়, হ্যাঁ, লো পোলারাইজিবিলিটি হবে। আচ্ছা, পোলারাইজিবিলিটি কী জিনিসটা বলে দিই, যেখানে আমাদের ক্ষেত্রে যেখানে কম্পেয়ার করা হচ্ছিল যে ফ্যাজানের রুলে কী ছিল না, আয়নিক কম্পাউন্ড, ফ্যাজানের রুল যেটা ছিল যে আয়নিক কম্পাউন্ডের মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার নিয়ে কম্পেয়ার করা হচ্ছে, আয়নিক কম্পাউন্ডের মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার ইন্ট্রোডিউস করা হচ্ছিল। এখানে যেটা বলা হয়েছিল যে পোলারাইজেশন পাওয়ার, এরকম একটা ব্যাপার ছিল। যদি ওর কোনো একটা আয়নিক কম্পাউন্ড, একটা প্লাস মাইনাস আছে, তো সেটা আয়নিক কম্পাউন্ড, বলছে আয়নিক কম্পাউন্ডের মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার, আয়নিক কম্পাউন্ডে কী হয় যে প্লাসটা মানে একটা পজিটিভ সেন্টার সেপারেটলি থাকে, নেগেটিভ সেন্টার সেপারেটলি থাকে, দুজনের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন দিয়ে দুটো কী হয়
না বন্ডিংয়ে থাকে এবং আয়নিক বন্ড করে। এবারে ফাই যেখানে ফ্যাজান কি করলো না আয়নিক কম্পাউন্ডের মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করলো। কীভাবে হয় না এই ফাই যেটা প্লাস ক্যাটায়ন আছে, ক্যাটায়নের প্রপার্টি হয় হচ্ছে পোলারাইজেশন বা বলা হয় পোলারাইজিং পাওয়ার। ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার হয়। ক্যাটায়ন কী করে না সে তার পজিটিভ চার্জ ডেনসিটি যত বেশি হবে, তাহলে ফাইটা শুধুমাত্র ক্যাটায়নে কখনো হবে না চার্জ 1 নম্বর বেশি হলে, ধরো প্লাসের থেকে +2 বা +3 এদের চার্জ ডেনসিটি অবভিয়াসলি বেশি হবে, চার্জটাই বেশি। আরেকভাবে বলতে পারি সবাই যদি একই থাকে, একই চার্জ মানে সবাই +2 থাকলো, তাদের মধ্যে যার সাইজ ছোট হবে তো সেখানে স্বাভাবিকভাবে চার্জ ডেনসিটি বেশি হবে। তো চার্জ ডেনসিটি বেশি হলে কোভ্যালেন্ট ক্যারেক্টার কীভাবে ইন্ট্রোডিউস করে দেখো না, এটা যদি চার্জ ডেনসিটি বেশি হয়ে কী করবে মাইনাসটা আগে কী করবে না মাইনাসটে যে স্ফেরিক্যাল শেপটা এটাকে ডিফিউজ করবে, আস্তে আস্তে এটাকে কী করবে পাশের দিকে টানবে। এই টানতে টানতে এটা যখনই এই প্লাস সেন্টারের মধ্যে ইন্ট্রোডিউস করে যাবে মানে ওভারল্যাপ করে যাবে, এই যে রিজিয়নটা হয়ে গেল ওভারল্যাপ, তখন কী হবে ওভারল্যাপ করে যাওয়া মানে কি তখন বলবো ওটা কোভ্যালেন্ট হয়ে গেছে। কোভ্যালেন্টের মধ্যেই তো কোভ্যালেন্ট যখন রেডিয়াস টেডিয়াস আঁকা হচ্ছে দেখবে কোভ্যালেন্টের মধ্যে ওভারল্যাপ করে। আয়নিক হলে কী হয় একবারে পাশাপাশি থাকে, ক্লোজ কন্ট্যাক্ট একবার ওভারল্যাপ করে না। তো যখনই ফাই চার্জ বেশি হচ্ছে তখন ওভারল্যাপ করে আছে, তখন বলা হচ্ছে আয়না স্ট্রাকচার আয়নিক কম্পাউন্ড। আয়নিক কম্পাউন্ড মানে তার 50% আয়নিক ক্যারেক্টার হলেই আয়নিক কম্পাউন্ড হয়ে যাবে, তো সেটা আয়নিক কম্পাউন্ড বাট ওর মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার আছে, ঠিক আছে? তো সেটা চলে আসবে। আচ্ছা, তাহলে ফাইটা চলে এলো হচ্ছে যেটার জন্য আসা, তো ফাইটা চলে এলো ক্যাটায়নের প্রপার্টি বা পোলারাইজেশন পাওয়ার, পোলারাইজিং পাওয়ার বলি। আচ্ছা, এইবারে চলে আসো, এবারে ক্যাটায়ন ছেড়ে দিয়ে এবার অ্যানায়নের দিক থেকে বলছি। বলছে কোন অ্যানায়নটাকে ক্যাটায়ন তো ডিফিউজ শেপটার জন্য দায়ী, ক্যাটায়ন ডিফিউজড করবে অ্যানায়নকে। বলছে কোন অ্যানায়নটা ইজিলি ডিফিউজড হবে। বলছি ধরো সিএল আছে, বিআর আছে, আই মাইনাস আছে, সিএল বিআর আই সবার ক্ষেত্রেই -1 চার্জ আছে, কিন্তু দেখো সিএল এর ক্ষেত্রে -1 চার্জটা ছোট সাইজের মধ্যে আছে, যদি শুধুমাত্র ওটাই লিখেছি তাহলে কি হবে না এর ক্ষেত্রে এই যে মাইনাস চার্জের ডেনসিটি বেশি, অবভিয়াসলি মাইনাস চার্জের ডেনসিটি বেশি, কিন্তু এখানে কি হয়ে গেছে দেখবে তো মাইনাস চার্জটা ছোট জায়গার মধ্যে আছে, তাহলে এইখান থেকে ওই যে ক্যাটায়নটা আছে না, ক্যাটায়নটা খুব ইজিলি এটাকে নিয়ে চলে যেতে পারবে না, মানে যেটা ছোট সাইজে আছে মানে স্বাভাবিকভাবে বুঝতে হবে তার যে মাইনাস চার্জ বা যে মাইনাস চার্জটা হচ্ছে সেটা নিউক্লিয়াস থেকে কাছে আছে। নিউক্লিয়াস থেকে কাছে থাকলে তুমি না তার নিউক্লিয়াসের সঙ্গে ওই যে মাইনাস চার্জ ডেনসিটি হচ্ছে, মাইনাস চার্জ ডেনসিটিটা বাইন্ডিং অনেক বেটার বাইন্ডিং আছে, খুব টাইটলি হেল্ড আছে। তো সেখান থেকে তুমি কি কর তুমি ওই ক্যাটায়নকে কাজে লাগিয়েও ক্যাটায়ন খুব ইজিলি একে ডিফিউজ করতে পারবে না। ডিফিউজ করা মানে কি হচ্ছে না এই যে ইলেকট্রন ডেনসিটি আছে সেটাকে টেনে নিজের দিকে নিয়ে আসা, যেহেতু এর ক্ষেত্রে ছোট জায়গার মধ্যে আছে বা বলতে পারো নিউক্লিয়াসের খুব কাছাকাছি এটা আছে, সেটা স্বাভাবিক সাইজটা ছোট হয়, তো নিউক্লিয়াসের কাছাকাছি তাই ইলেকট্রন ডেনসিটিটা আছে, তো সেটা কী হবে খুব টাইটলি হেল্ড হবে, তো সেটাকে ইজিলি ডিফিউজ করা যাবে না। ডিফিউজ কাকে করা যাবে না সিএল থেকে বিআর মাইনাস, মাইনাস চার্জটা অনেকটা বেশি ছড়িয়ে ছিটিয়ে আছে, মানে একবার ধরতে পারো অগোছালো টাইপের আছে, তো সেখান থেকে খুব ইজিলি যে কোনো প্লাস এলে তাকে নিয়ে চলে যাবে, মানে সেটা কন্ট্রোল তার মানে বিয়ারের ক্ষেত্রে ওই যে মাইনাস চার্জটা আছে মাইনাস চার্জের ওপরে ধরো নিউক্লিয়াসের কন্ট্রোল কম আছে, ধরো কারোর উপরে বাড়ির কন্ট্রোল কম আছে এরকম ব্যাপার, যে এইখানে যে মাইনাস চার্জটা আছে সেই মাইনাস চার্জের উপরে ব্রোমিনের নিউক্লিয়াসের কন্ট্রোল কম আছে, তাই জন্য সেটাকে একটা অপোজিট চার্জ মানে প্লাস চার্জ এলে খুব ইজিলি তাকে ডিফিউজ করে দিতে পারে, তাকে পোলারাইজেবল করে দিতে পারে, বুঝেছে? এদেরকে কি করছে না পোলারাইজেশন পাওয়ার ক্যাটায়নের হয়, আর এদের যেটা ঘটনা হচ্ছে এটা হচ্ছে পোলারাইজেবল হচ্ছে। এটা হচ্ছে পোলারাইজেবল হচ্ছে, কে বেশি পোলারাইজেবল হচ্ছে সবচেয়ে মোস্ট পোলারাইজেবল হবে এইটা আই মাইনাস।
তাহলে এইখান থেকে বলা হচ্ছে পোলারাইজেবল হচ্ছে, তো পোলারাইজেবিলিটি যে প্রপার্টিটা, তো পোলারাইজেবিলিটি এটা কার প্রপার্টি, না এটা স্পেসিফিক্যালি অ্যানায়নের প্রপার্টি। অ্যানায়নের প্রপার্টি হচ্ছে পোলারাইজেবিলিটি। যে অ্যানায়নের সাইজ যত বড় তার পোলারাইজেবিলিটি তত বেশি হবে, বুঝেছেন? তো পোলারাইজেবিলিটি বেশি হবে, তাহলে সাইজ বড় হলে পোলারাইজেবিলিটি বেশি হবে, সাইজ কম হলে পোলারাইজেবিলিটি কী হবে, না সাইজ স্মল, তাহলে লো পোলারাইজেবিলিটি হবে। এটার জন্য আসলাম। হ্যাঁ, আচ্ছা, এরপর এটা একটা হয়ে গেল। আর এখানে কি হবে, লাস্ট একটা পয়েন্ট জাস্ট আসবে, যে প্রেজেন্স অফ ফিল্ড অরবিটাল। ফিল্ড অরবিটাল বলতে কি, এরা তো তোমার ইলেকট্রন ডোনেট করবে, তাহলে এখানে কি করতে হবে, ফিল্ড অরবিটাল থাকতে হবে যেখান থেকে ইজিলি ইলেকট্রন ডোনেট করতে পারবে। তাহলে এখানে লিখবো প্রেজেন্স অফ, মানে তোমার এমন একটা এরকম একটা অরবিটাল পুরো ফিল্ড দিয়ে আছে, যেটা অ্যাকচুয়ালি বন্ডিংয়ে পার্টিসিপেট করে, নন বন্ডিং কন্ডিশনে আছে, তো সেটা খুব ইজিলি অ্যাভেলেবল হবে। তো জন্য লিখেছে প্রেজেন্স অফ ফিল্ড, বলে লিখো ফিল্ড অরবিটাল। আচ্ছা, এখানে হার্ড বেসের মধ্যে এক্সাম্পল চলে আসছি, এগুলোর মধ্যে এক্সাম্পল একটু মনে রাখবেন। H2O, বেশিরভাগ যে মোর ইলেকট্রনিক বলতে ও, এন আর এফ, এই সেটাগুলো হার্ড সেন্টার হয়ে যাবে বেসের ক্ষেত্রে। তাহলে এখানে আসবে H2O, OH মাইনাস, এফ মাইনাস, Cl মাইনাস। আচ্ছা, সবগুলো তো মনে রাখতে হবে না, আমার আর লাগবে হচ্ছে NH3 থাকলো, NO3 2 মাইনাস আনবে, আর CO3 2 মাইনাস কার্বনেট। আচ্ছা, SO4 2 মাইনাস, আর থাকলো PO4 3 মাইনাস। আচ্ছা, কার্বনেট সালফেট ফসফেট, এটা হচ্ছে NO3 2 মাইনাস হয়ে গেছে। হ্যাঁ, NO3 2 মাইনাস, NO3 মাইনাস লেখো, NO3 2 মাইনাস না, NO3 মাইনাস হয়, নাইট্রেট হয় না, NO3 মাইনাস, NH3 OH A মাইনাস Cl মাইনাস আর H2, এরা হয়ে যাবে হার্ড। ওইজের ক্ষেত্রে দুটো লোন পেয়ার আছে, H2-র ক্ষেত্রে। আচ্ছা, সব কি হয়ে যাবে, জাস্ট এর অপোজিট। এখানে কি হয়ে যাবে, লেস ইলেকট্রোনেগেটিভ হয়ে যাবে, বুঝছে, লেস ইলেকট্রোনেগেটিভিটি হয়ে যাবে। তারপরে স্মল সাইজ ছিল, এখানে চলে আসবে লার্জ সাইজ, লার্জ সাইজ হয়ে যাবে। বা উল্টো করে বলতে গেলে পোলারাইজেবিলিটি লো ছিল, এখানে চলে আসবে হচ্ছে হাই পোলারাইজেবিলিটি। মানে এখানে এক্সাম্পল হিসাবে Cl মাইনাস ছিল, এখানে এক্সাম্পল মাস্ট I মাইনাস আসবে, বুঝছে? আচ্ছা, হাই পোলারাইজেবিলিটি হয়ে গেল। আর এখানে প্রেজেন্স অফ ফিল্ড অরবিটাল ছিল, এখানে ফিল্ড অরবিটাল ছিল, এখানে প্রেজেন্স অফ পার্সিয়াল ফিল্ড অরবিটাল হবে। এবার ভ্যাকেন্ট বলবো না, ভ্যাকেন্ট অরবিটাল বলে দিলে, উল্টো বলতে গিয়ে হঠাৎ করে ভ্যাকেন্ট বলে দিলে সেটা তখন এর দিকে চলে যাবে, মানে অ্যাসিড হয়ে যাবে। ভ্যাকেন্ট হলে অ্যাসিড নিচের দিকে চলে আসবে, সেটা বলবো না, সেখানে বলবো হচ্ছে প্রেজেন্ট অফ ফিল্ড অরবিটাল আছে, এখানে প্রেজেন্স অফ পার্সিয়াল ফিল্ড অরবিটাল হবে। পার্সিয়ালি ফিল্ড অরবিটাল চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এক্সাম্পল হিসেবে কি থাকছে, I মাইনাস, H মাইনাস, সাইজ সবচেয়ে ছোট, মানে হাইড্রাইট। আচ্ছা, H প্লাসে প্রোটন বলা হয়, এটা হচ্ছে H প্লাস, H মাইনাস হচ্ছে, H মাইনাসটাকে বলবো হাইড্রাইট, এটা আয়োডাইট। আচ্ছা, এরপরে কি আছে দেখো, SCN মাইনাস, CN মাইনাস, CN মাইনাসে C2 মাইনাস থাকে। আচ্ছা, সবগুলো লাগবে না, আমার লাগছে হচ্ছে
সিও, আর এখানে তোমার সালফেট হয়ে গেছিল, এখানে থাকছে থায়োসালফেট H2O3 2 এটাকে মার্ক করে রাখো। আর এখানে ওই R2S বা R3P ট্রাই অ্যালকাইল ফসফিন বলবে, ট্রাই অ্যালকাইল ফসফিন, R2S, এইগুলো R3S, এগুলো হয়ে যাবে। এখানে হচ্ছে সফট বেস সেন্টার। বেসিক্যালি এখানে এই যে আছে না R3P, এগুলোর ক্ষেত্রে সাইজটাই হচ্ছে মেন ফ্যাক্টর। এদের ক্ষেত্রে সাইজটা বড়, এই চার্জ মানে নেগেটিভ চার্জ ডেন্সিটি কম হবে। আচ্ছা, এখানে ফসফরাস দিয়ে করেছি না, তাহলে এখানে একেও অ্যাড করে নিই। NH3 আছে, NH3 পরে ধরো R2NH আর NH2, এদের ক্ষেত্রে চার্জ ডেন্সিটিটা বাড়বে, মানে ওই অ্যালকাইল গ্রুপের প্লাসের ইফেক্টের জন্য এদের ইলেকট্রন ডেন্সিটিটা বেড়ে যাবে যদিও। প্রাইমারি অ্যামিনের ক্ষেত্রে বেসিক নেচার এতটা ইজিলি এক্সপ্লেন হয় না, মানে দুটো আর হয়ে গেছে বলে বেড়ে যাবে এরকম ব্যাপারটা নয়। এরপরে চলে আসছি, আচ্ছা এদের ক্ষেত্রে বর্ডার লাইন আছে। বর্ডার লাইন অ্যাসিডেটের বর্ডার লাইন বেস আছে। তো বর্ডার লাইন বেসের মধ্যে কে থাকছে, এই যে C6H5NH2 অ্যানিলিন। অ্যানিলিনের এই যে লোন পেয়ারটা বর্ডার লাইন কেন? নর্মালি থাকার কথা ছিল, এটা তোমার হচ্ছে অ্যাভেলেবল, আবার C6H5 এর সাথে অ্যাভেলেবল হবে, কিন্তু না, এর লোন পেয়ারটা C6H5 এর সঙ্গে C6H5 এর সঙ্গে রেজোনেন্সে পার্টিসিপেট করেছে, ভেতর দিকে রিংয়ের সঙ্গে চলে আসে, তার জন্য এটাকে ছাড়ো, এটা অ্যাভেবিলিটি কম হয়। বেসিক অবভিয়াসলি বেসিক নেচারের, বাট নট মানে হার্ড বেসও নয়, সফট বেসও বলতে পারবো না, এটাকে বর্ডার লাইনে রেখে দেওয়া হচ্ছে এটা। আচ্ছা, N3 মাইনাস মানে যেটা বেসিক্যালি হচ্ছে, আচ্ছা এখানে কেন নাইট্রেট কেন আসবে, সব অ্যাজাইট হবে। N3 মাইনাস নাইট্রেট হলে স্ট্রং হয়ে যাবে, নাইট্রেট স্ট্রং যে চলে আসবে, নাইট্রেট ওখানে যদিও নাইট্রেটকে ইনক্লুড করেনি, নাইট্রেট স্ট্রং চলে আসবে। আচ্ছা, N3 মাইনাস মানে এটা ছিল অ্যাজাইট। অ্যাজাইটগুলো স্ট্রাকচারে কি হয় না, মাইনাসটা যে মাইনাসটা আছে, মাইনাসটা ডিলোকাল সিস্টেমে থেকে যায়, মানে মাইনাসের প্রবাবিলিটি থাকে হচ্ছে বাকি তিনটে এনের দিকে রেজোনেন্সে পার্টিসিপেট করে যায় অ্যাজাইট যখন আঁকবে। তো অ্যাজাইট আঁকলে তখন বুঝতে পারবে যে অ্যাজাইটের মধ্যে মাইনাসটা ডিলোকালিস্ট কন্ডিশনে আছে, যে তিনটে এন সেন্টারের উপর ডিলোকালিস্ট হয়েছে, স্বাভাবিকভাবে মাইনাস আছে, কিন্তু ওটা অত স্ট্রং হিসাবে মাইনাস নেই। আচ্ছা, এরপরে চলে আসছে এখানে N2 কে রেখেছে, N2তেও কিন্তু N2তেও লোন পেয়ার আছে, লোন পেয়ার আছে। আর চলে আসছে এখানে Br মাইনাস, তাহলে দেখো I মাইনাস হচ্ছে সফট সেন্টার, সফট বেস, Cl মাইনাস হার্ড বেস, Br মাইনাস মাঝামাঝি পড়ে গেছে, এটা হচ্ছে বর্ডার লাইন। আর বাকি থাকছে হচ্ছে SO3 মাইনাস। আচ্ছা এটা বললি, SO4 হয়ে যাচ্ছে হার্ড বেস, আর H2O3 হচ্ছে সফট, আর মাঝামাঝি হচ্ছে SO3 এটা হচ্ছে বর্ডার লাইন। কাকে আগে মনে রাখবে, Br SO3 মনে রাখো তো। এইবারে যেটা চলে আসছি, এরপরে জাস্ট একটা কথা বলে নি, SHAB প্রিন্সিপাল বলা হয়, বা HSAB, একই ব্যাপার। এখানে বলবো হার্ড সফট অ্যাসিড বেস, সফট হার্ড অ্যাসিড বেস, যাই বলবো না, হার্ড সফট অ্যাসিড বেসই বললে বেটার হবে। তো হার্ড সফট অ্যাসিড বেসের যে থিওরি, সেইখান থেকে চলে আসছে কি, এটা থিওরি টাইপের না, এটা এক্সপেরিমেন্টাল ভ্যালু। বলছে হার্ড সেন্টারের সঙ্গে অ্যাসিড বেসের মধ্যে তো রিয়াকশন হবে, তো হার্ড অ্যাসিডের সঙ্গে হার্ড বেস বলবে, এটা কিন্তু বলবে এক্সপেরিমেন্টাল চলে আসছে, মানে এটা যেটা বলা হচ্ছে এটা একটা এক্সপেরিমেন্টালি বলা হচ্ছে, এটা হচ্ছে হার্ড অ্যাসিড হার্ড বেস,
আর সফট অ্যাসিড আর সফট বেস কি হবে না এরা সব প্রেফারেন্সিয়ালি বাইন্ড করবে হার্ড অ্যাসিড হার্ড বেসের সঙ্গে, সফট অ্যাসিড সফট বেসের সঙ্গে প্রেফারেন্সিয়ালি বাইন্ড করবে এবং বাইন্ড করে মোস্ট স্টেবল যে প্রোডাক্টটা তৈরি করবে সেটা হয়ে যাবে মোস্ট স্টেবল। এবার প্রেফারেন্সিয়ালি কথাটা বললাম কেন, যেখানে পসিবিলিটি আছে, ধরো একটা হার্ড সেন্টার এসছে, একটা হার্ড অ্যাসিড সেন্টার এসছে, এর সঙ্গে যেটা আমি দুজনকে মিশিয়েছি, দুজনের ক্ষেত্রে একজনের ক্ষেত্রে একটা হয়ে যাচ্ছে সফট বেস, আরেকজনের হচ্ছে হার্ড বেস। তখন এই হার্ড অ্যাসিডটা যদি চুজ করার অপশান থাকে, তখন এ স্পেসিফিক্যালি এসবিকে বাদ দিয়ে সফট বেসকে বাদ দিয়ে এইচবি মানে হার্ড বেসকে চুজ করবে। যদি এটা সাপোজ না থাকতো তখন কোনো কথা নেই, তখন একটাই ওয়ে এটা চুজ করবে, বুঝছি। তবে কি না কি বলা হয়েছে না, তাহলে প্রেফারেন্সিয়ালি কেন কথাটা বলা হয় দেখো, হার্ড অ্যাসিড যদি দুটো অপশান থাকে হার্ড বেস সফট বেস, দেন ও হার্ড বেসটাকে চুজ করবে, বুঝছে, হার্ড বেসটাকে চুজ করলে স্টেবল প্রোডাকশান হবে। এবং এরপরে একটা কথা বললাম, তাহলে সফট বেস যেখানে হার্ড বেস নেই, যেখানে সফট বেস থাকে সফট বেসের সঙ্গে বাইন্ড করবে, কিন্তু অ্যাটাক যেটা তৈরি করবে, প্রোডাক্ট বলবো অ্যাটাক যেটা তৈরি করবে, অ্যাটাকটা কিন্তু স্টেবল হবে না। মানে হার্ড অ্যাসিডের সঙ্গে সফট অ্যাসিড করলে সেটা হয়ে যাবে লেস স্টেবল হয়ে যাবে, আর হার্ড অ্যাসিডের সঙ্গে হার্ড বেস হলে সেটা হয়ে যাবে হচ্ছে বুঝছে। এর এক্সেপশন আছে কিন্তু এটা বোধহয় জেনারেলাইজ করা গেছে, মানে এক্সপেরিমেন্টের বেরো থেকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে লুইস অ্যাসিডের মধ্যে যেটা হার্ড অ্যাসিড হয় সেটা হার্ড বেসের সঙ্গে কম্বাইন্ড নেই, বা উল্টো উল্টো হার্ড বেস হার্ড অ্যাসিডের সঙ্গে কম্বাইন্ড করে, আর সফট অ্যাসিড সফট বেসের সঙ্গে কম্বাইন্ড করে, প্রেফারেন্সিয়ালি কম্বাইন্ড করে করে স্টেবল প্রোডাক্টটা ফর্ম করে, বুঝেছি। এবং তাহলে কি অপোজিট হলে কি হবে, উল্টো হলে যে প্রোডাক্টটা হবে, প্রোডাক্টটা হবে না, প্রোডাক্ট যেটা হবে প্রোডাক্টটা লেস স্টেবল অ্যাটাক ফর্ম করবে, মানে প্রোডাক্টটা কম স্টেবল হবে, বুঝছে। এইভাবে মনে রাখবে। আচ্ছা, এর বাইরে আর কি থাকলো, আচ্ছা না এর বাইরে আর কিছু নেই। দুটো জিনিসের নাম বলে দিই একটুখানি মনে রাখবে, মানে বেসিক্যালি দুটো অ্যাসিডের ক্ষেত্রে বলে দেখি। আচ্ছা এইখানে তো ছিল সব, আচ্ছা হার্ড অ্যাসিডের মধ্যে টিপিক্যালি হার্ড অ্যাসিড হচ্ছে এই যে এইচ প্লাসটা একটা টিপিক্যালি হার্ড অ্যাসিড সেন্টার, আর একবার টিপিক্যালি সফট বেস সেন্টার হচ্ছে সফট অ্যাসিড সেন্টার হচ্ছে CH3HG+, মানে সবচেয়ে সফট বলতে পারো, মোস্ট সফট অ্যাসিড নামটা মনে রাখো। আর H+ হয়ে যাচ্ছে সবচেয়ে হার্ড, মোস্ট হার্ড, বা হার্ডেস্ট বলতে পারো, হার্ডেস্ট বলে বেটার হবে। মোস্ট হার্ড অ্যাসিড সেন্টার হয়ে যাচ্ছে তোমার H+, সফট হার্ড মোস্টলি সফট যেটা হচ্ছে সেটা হচ্ছে CH3HG+। এই দুটো মনে রাখো, পরের দিন এই দুটো নিয়ে পরে ক্লাস শুরু হবে। তাহলে HSAV যেখানে আছে হার্ড লুইস অ্যাসিড প্রেফার টু কম্বাইন উইথ আ হার্ড লুইস বেস, হার্ড অ্যাসিডস হলে সেটা হার্ড লুইস বেসের সঙ্গে কম্বাইন করবে, প্রেফার করবে, মানে অপশান না থাকলে সফটের সঙ্গে করবে, সফটের সঙ্গে করলে আবার লেস স্টেবল প্রোডাক্ট হবে। যদি অপশান থাকে দেন ওখানে হার্ডের সঙ্গে হচ্ছে প্রেফার্স টু কম্বাইন উইথ হার্ড লুইস বেস, অ্যান্ড সিমিলারলি আ সফট লুইস অ্যাসিড প্রেফার্স টু কম্বাইন উইথ আ সফট লুইস অ্যাসিড। সফটের যদি আমি বেস নিই তাহলে সফট অ্যাসিডের সঙ্গে করবে, বা উল্টো যদি বলি সফট লুইস অ্যাসিড নিলে সেটা সফট লুইস বেসের সঙ্গে কম্বাইন হবে, বুঝেছে। কেননা সিন্স দ্য টাইপ অফ কম্বিনেশন গিভস মোস্ট স্টেবল প্রোডাক্ট দেয়, মানে সফটের সঙ্গে সফট অ্যাসিডের সঙ্গে সফট বেস, হার্ড অ্যাসিডের সঙ্গে হার্ড বেস।
আচ্ছা, তাহলে হার্ড অ্যাসিড হার্ড বেসের সঙ্গে সফট বেস কম্বাইন্স গিভ মোর স্টেবল প্রোডাক্ট দেন কার থেকে না লেস স্টেবল, যেটা কারা লেস স্টেবল হবে না হার্ড অ্যাসিডের সঙ্গে সফট অ্যাসিড, হার্ড অ্যাসিডের সঙ্গে সফট বেস, হার্ডের সঙ্গে সফট, বা ধরো হার্ড বেসের সঙ্গে সফট অ্যাসিড, এরা যেটা করলে মানে হার্ড সফট করলে যেটা হবে সেগুলো থেকে হার্ড সফট মোর স্টেবল প্রোডাক্ট দেবে, মোর স্টেবল হবে। আচ্ছা, এইটা হচ্ছে আমার এইচএসএবি প্রিন্সিপালের একবারে শুরুর লাইন, মনে রাখো। পরের দিন আর এই দুজনকে মনে রাখো, না হার্ড সেন্টার ম্যাক্সিমাম হার্ড অ্যাসিড সেন্টার, সবচেয়ে লোয়েস্ট বলবো মানে ম্যাক্সিমাম সফট সেন্টার, ম্যাক্সিমাম হার্ড ম্যাক্সিমাম সফট সেন্টার মনে রাখো। এদেরকে নিয়ে হার্ড সফট অ্যাসিড বেসের কম্পারিজন